আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। বাংলাদেশ এত বড় বড় কথা বলে না, না সবাইয়ের কথা বলছি না আমি, বিশেষ করে মোহাম্মদ ইউনুস এমন এমন কথা বলে, সেইখান থেকেই কিন্তু সমস্যাটা মেনলি শুরু হয়েছে। এবং বাংলাদেশকে এবার আস্তে আস্তে ভারত যেভাবে ঘাড় টিপে ধরবে সেইগুলো নিয়ে আলোচনা। এছাড়া পাকিস্তান পরমাণু ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলেছে। তাই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তার রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী ঘন ঘন পরমাণু বোমার হুমকি দিত, সেই হুমকি কিন্তু আর দিচ্ছে না। সিন্ধুর জলচুক্তি তো আমরা বাতিল করেই রেখেছি, কোথায় অ্যাক্ট অফ ওয়ার করলো না তো। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম এবং প্রথমে আমরা একটু বাংলাদেশের দিকে নজর দেব। বাংলাদেশের যে কাছাকাছি আমরা শিলিগুড়ি করিডোরে, যাকে কিনা চায়না, তারপরে বাংলাদেশ এরা বলে থাকে চিকেন নেক, সেই অঞ্চলে একটি অপারেশন করেছে প্র্যাকটিস, নাম দিয়েছে তিস্তা প্রহার। এই তিস্তা কথাটা ব্যবহার করার পিছনে যেই উদ্দেশ্য আছে সেটা সাধারণ বাংলাদেশিরাও হয়তো বুঝতে পারছেন। এবার বাংলাদেশকে ঘিরে নিয়ে সম্পূর্ণভাবে বাংলাদেশকে একেবারে এই যে ভারত বয়কট, এই সমস্ত তাদের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন পেছনে লাগার ধান্দা, সেগুলোকে শেষ করে দেওয়া হবে। সেনাবাহিনী ভারত এবং বাংলাদেশের এই জঙ্গি বাহিনীর মধ্যে আসবেই না। হ্যাঁ, তার মধ্যে সেনাবাহিনীর দ্বিধাদ্বন্দ্ব আছে বটে, দুটো ভাগ হয়ে গেছে। তবে যেই ভাগটা বলছে যে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব, সেই ভাগটাও কিন্তু আস্তে আস্তে মিয়ে পড়ছে। সেখানকার কিছু মানুষজন, জঙ্গি সংগঠন, তারা চেষ্টা করছে, আর জঙ্গিদের নেতা মোহাম্মদ ইউনুস চেষ্টা করছে সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর একটা লড়াই লাগিয়ে দিতে। যদি লাগিয়ে দিতে পারে তাহলে সাকসেস হবে। আর এর পিছনে বিদেশি ষড়যন্ত্র তো রয়েছে। আপনারা তো এত কিছু বলতেন, বাংলাদেশ এই করবে ওই করবে, কোথায় সেন্ট মার্টিনকে আটকাতে পেরেছেন চট্টগ্রামে এই যে রোহিঙ্গাদের আরও প্রবেশ, আরাকান আর্মি এসে উৎসব করছে, পারেননি। তাই আপনারা হচ্ছেন কাগজে বাঘ। আপনারা ফেসবুক, ইউটিউব, টুইটার বা এখন এক্স হ্যান্ডেল বলা হয়, সেই সমস্ত জায়গায় সমাজ মাধ্যমে আপনারা নিজেদেরকে বাঘ বলে পরিচিতি দেন, কিন্তু আসলে আপনারা বিড়াল। এটা আপনাদের মেনে নিতে হবে, বুকে হাত দিয়ে মেনে নিতে হবে যে হ্যাঁ ঠিক বলছি আমি। সেটা আপনি না মানলে আপনি মূর্খ। আর এই মুহূর্তে মূর্খের সংখ্যা বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তারা তীর ধনুক নিয়েও ভাবে যে আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী জাতি। না, একদমই নয়। পৃথিবী পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আসি, কেন বললাম যে আস্তে আস্তে বাংলাদেশকে কিন্তু এবার উচিত শিক্ষা দিতে চলেছে, বা বাংলাদেশের যে সমস্ত মানুষরা ভারত বয়কট, এই করেঙ্গা ওই করেঙ্গা এই সমস্ত বলতো, তো তাদেরকেই বেছে বেছে ধরা হবে। আমরা আবার পাকিস্তানের মতো ওই পাও পাও বোম, যাকে ঢুনকে হিন্দুকে মারেগা, এরকম ব্যাপার নয়। আমাদের ইন্টেলিজেন্স বাহিনী এতটাই ক্ষমতাবান যে আমরা পাকিস্তানের কোথায় পরমাণু বোমা রয়েছে, কোথায় কী রয়েছে, এবং কোন জায়গায় আতঙ্কবাদীদের নেতা রয়েছে, তার পরিবার রয়েছে, সেই জায়গায় এক্স্যাক্টলি পিন পয়েন্টের টার্গেট করার ক্ষমতা রাখি। এবং ক্ষমতা রাখার থেকেও বড় কথা, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটাও বলে দিয়েছে যে এই জায়গায় এরা থাকে। তার মানে বাংলাদেশেও কোথায় কোন জঙ্গি রয়েছে না রয়েছে সেই ইনফরমেশন ভারতের কাছে আছে। তাই অযথা উত্তেজিত হওয়ার দরকার নেই। বাট সাধারণ মানুষের কষ্ট হবে, কিছুদিন হবে। কারণ এখন আপনারা আর লড়তে পারবেন না, আপনাদেরকে একেবারে ঠুটো জগন্নাথ করে দেওয়া হয়েছে। কেন কথাটা বললাম? আপনাদের যেই কারণে, যেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, সেই উদ্দেশ্যটা সফল করে যারা এখন চেয়ারে বসে পড়েছে,
তারাই কিন্তু আপনাদের যে বড় শত্রু সেটা আপনারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বাট এখন আপনাদের আর কিছু করার নেই, কারণ লোকে তো নিজের পায়ে কুড়ুল মারে। আপনারা কি করেছেন, কুড়ুলটা রাখা ছিল, নিজের পা নিয়ে গিয়ে ওর উপরে মেরেছেন। মেরে যেটা করেছেন সে ফল তো আপনাদের ভুগতেই হবে। বিরাট বড় ব্যাপার না? আন্ডার গার্মেন্টস, একজন দেশের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রীর আন্ডার গার্মেন্টস নিয়ে যেরকমভাবে বিভিন্ন শৈলী প্রকাশ করা হয়েছিল, এগুলো কি মেনে নেবে কেউ? আপনাদের বাংলাদেশের কি শিক্ষিত মানুষরা মেনে নিয়েছে? কোনো দিন মানবে না। বাংলাদেশের শিক্ষিত মানুষরা এই মুহূর্তে সবথেকে বড় অসহায়, সবথেকে বড় অসহায়। কারণ তারা ওই খাল কেটে কুমির নিয়ে আসেনি, তারা ডাইনোসর নিয়ে এসছে। বুঝতে পারেনি তারা অন্যায় করেছে, নিজেরা হাপিত্যেশ করছে যে কি বড় ভুল করেছি। এখন আপনাদের দেশের মধ্যে থেকে কেউ কিছু করতে পারবে না। 1971 যেরকম ভারত নাক গলিয়েছিল, আপনারা বলেন তো যে ভারত নাক গলিয়েছিল, তো ভারত আবারও নাক গলাবে। কাদের জন্য? সাধারণ শিক্ষিত ভদ্র মানুষের জন্য নাক গলাতে বাধ্য হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এবং এই যে সর্বনাশ ডেকে আনছে, আচ্ছা একবার বলুন তো, 5ই আগস্ট যখন আপনাদের ওখানে এত বড় সমস্যা হলো, শেখ হাসিনা চুপচাপভাবে বিমানের মাধ্যমে আমাদের ভারতবর্ষে চলে এলো। ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম থেকে শুরু করে কেউ কোনো খারাপ কথা বলেছে বাংলাদেশ সম্পর্কে? কেউ কোনো খারাপ কথা বলেছে? বলেনি, কোনো খারাপ কথা বলেনি। শুধু খবরটা প্রচার করেছে যে বাংলাদেশে এরকম একটা সমস্যা হয়েছে, তার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, বা অনেক নিউজ চ্যানেল তো ভারতে প্রবেশ করেছে এই কথাই বলেনি। পরবর্তী সময় সেটা বলেছে যে হ্যাঁ ভারতে এসছে, ভারতে রয়েছে। কিন্তু বাংলাদেশে কি ঘটেছে না ঘটেছে সেই ব্যাপারে একেবারেই নাক গলায়নি। হ্যাঁ, কিছু কিছু ইনফরমেশান শেয়ার করেছে। কি শেয়ার করেছে? বলেছে যে 43% মুক্তিযোদ্ধাদের জন্য একটা ছিল, সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ নিয়ে লড়াই হচ্ছিল, তার জন্য গভর্নমেন্ট সেটাকে 7%-এ নামিয়ে এসছে। তো ঠিকই ছিল, এই সমস্ত ইনফরমেশানই দিচ্ছিল। বাট খুঁচিয়ে ঘাটা কে করলো? আপনাদেরই দেশের কিছু মানুষ। এক তো ভারত বয়কট, ভারত থেকে কোনোদিনও বাংলাদেশ বয়কট কথাটা ওঠেনি, কিন্তু এবার উঠছে। বাংলাদেশ বয়কট এই কথাটা উঠছে, এবং এর পিছনে আপনারাই দায়ী। আর ক্ষমতা নেওয়ার পর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে নাক গলালো, চীনে গিয়ে নাক গলালো, আবার এই 3 দিন আগে নেপাল ভুটানকে নিয়ে চট্টগ্রামে একটা সভায় সেখানেও নাক গলালো। তাকে নাক গলানোর দায়িত্ব কে দিয়েছে? ভারতের 7 সিস্টার বা ভারতের কোনো রাজ্য নিয়ে কেউ দেয়নি, কেউ দেয়নি। ভারত কি বলেছে যে 7 সিস্টারকে নিয়ে আপনারা বলুন? বলেছে কি? কখনো বলেনি। তাই নাক কাটার ব্যবস্থা কিন্তু এবার ভারত করে দিয়েছে। শুধু মোহাম্মদ ইউনূস নয়, নাক কাটবে অনেকের, অনেকের। কিন্তু ভারত ধৈর্যশীল দেশ, চাইছে সাধারণ মানুষকে যতটা সম্ভব ঠিকঠাক রেখে এই অপারেশনটা করতে। অপারেশন তিস্তা প্রহার, ওটা প্র্যাকটিস, কিন্তু আসল অপারেশন তাই হবে। জল বন্ধ করে দেওয়া হবে। এমনিতেই ব্যবসা বন্ধ প্রায়, সামান্য একটু যে ওই 2খানা জাহাজ যেতে পারবে কলকাতা পোর্টে আর মুম্বাই পোর্টে, সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। আর যে সমস্ত খাদ্য ওখানে সাপ্লাই করা হতো সেগুলো বন্ধ করে দেওয়া হবে। জল বন্ধ হলে আপনাদের চাষ বন্ধ হবে। নদীমাতৃক দেশের জল বন্ধ হলে সে দেশের চাষ ধ্বংস। তার মানে আপনারা নিজেরা উৎপাদন করতে পারবেন না এবং আমাদের থেকেও আমদানি করতে পারবেন না। IMF-এর ভিক্ষার টাকায় কতদিন আপনারা কিনে খাবেন অন্য দেশ থেকে? ম্যাক্সিমাম হলে 3 মাস, 4 মাস, 5 মাস। 16 কোটি 17 কোটির দেশ, কতদিন? তারপর আমাদের এখানে 3 মাসের রেশন কিন্তু মজুত রাখতে বলা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। উনি তো করেই দিয়েছেন মোটামুটি, এটুকু আমার জানা আছে। না করলেও 2-1 দিনের মধ্যে করেও দেবেন, হয়ে যাবে, ওগুলো ব্যাপার হবে না। ভারতের কাছে এটা কোনো সমস্যা নয়। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে যদি নাই পাঠানো হয় চাল, ডাল, আটা, তেল, নুন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কাছে 3 মাস কেন 3 বছরের খাবার মজুত রাখাটাও কোনো ফ্যাক্টর হবে না, বরঞ্চ পচে যাবে আমাদের জিনিস। আমাদের ভাবতে হবে অন্য কোন দেশ খুঁজতে হবে যেখানে এই জিনিসপত্রগুলো পাঠানোর।
অনেকে বলে না বাংলাদেশ নাকি না কিনলে ভারতে চলবে না, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আপনাদের দেশের যারা একটুখানি জানে এই সমস্ত বিষয় তাদের জিজ্ঞেস করবেন তো বাংলাদেশ ভারতের মধ্যে কত বিলিয়ন ডলারের আদান প্রদান হয় আর অন্যান্য দেশের সঙ্গে কতটা হয়, তখনই বুঝে যাবেন। বাট বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসাবে ছিল, আমরা হেল্প করেছি তাদের স্বাধীনতায়, আমাদের পূর্বপুরুষের রক্ত বয়েছে 1971-এ, কিন্তু বাংলাদেশের বেশ কিছু বেঈমান সেগুলো মনেও রাখেনি। তাদের মা বোনদের যারা ধর্ষণ করেছে তাদের পা চেটে এখন তাদেরকে নিয়ে আসছে, তাদের দিয়ে লালমনিরহাটের এয়ারপোর্ট বানাচ্ছে, চায়নাকে ডেকে আনছে, চায়না এসে লালমনিরহাটের এয়ারপোর্ট দেখে যাচ্ছে। কেন? কি দরকার ছিল? কেন? আমরা কি চেয়েছিলাম বাংলাদেশকে দখল করে নিতে? আমরা চেয়েছিলাম কম খরচায় 7 সিস্টার্সের মধ্যে, মানে আমাদের যে 7টি রাজ্য রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আর একটা যাই হোক, এনিওয়ে, এই যে 7টা আমাদের রাজ্য, নাগাল্যান্ড, এই যে 7টা রাজ্য, সেই 7টা রাজ্যর মধ্যে আমরা চেয়েছিলাম বাংলাদেশের মধ্যে যদি আমাদের ট্রানজিট থাকে তাহলে আমরা সুস্থভাবে সব কিছু মেনটেন করতে পারবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেনে নিয়েছিলেন, কারণ ব্যবসায়িক দিক থেকে তারাও সেখানে ট্রানজিটের জন্য টাকা পেতেন, মানে বাংলাদেশ টাকা পেত। আসলে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, সহ্য হলো না। সেন্ট মার্টিন আমেরিকা কাটতে চেয়েছিল, অনেক কিছু ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ওখান থেকে সরানো হয়েছে। আমরা ভারতবাসীরা গর্বিত যে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে আমরা আশ্রয় দিতে পেরেছি। আমরা কিন্তু কাউকে দয়া দেখাইনি, আমরা কর্তব্য পালন করেছি। কিন্তু বাংলাদেশের মানুষ যারা বেশি উচ্চাকাঙ্ক্ষী, তাদের মধ্যে কর্তব্য তো পরের কথা, নিজের দেশকেও ঠিকঠাক রাখতে পারে না। আমেরিকা এসে তাদের একটা দ্বীপ ছিনিয়ে নিয়ে চলে যায়, আর তারা ফেসবুকে টাইপ করে যে আমরা ভারতের বিরুদ্ধে লড়ব, আমরা গাজওয়ায়ে হিন্দ করব, এগুলো বলতে থাকে। গাজওয়ায়ে হিন্দ সামনে থেকে বলছে, পিছন থেকে প্যান খুলে চলে গেছে। সেন্ট মার্টিন নেই, চট্টগ্রামে ঢুকে পড়েছে রাখাইনদের আরাকান আর্মি, রোহিঙ্গা ঢুকছে, আর তারা ফেসবুক যোদ্ধা টাইপ করে যাচ্ছে। কারোর কোনো কিচ্ছু ক্ষমতা নেই, তাদের একটাই ক্ষমতা, ভারতকে ছোট করো। কোথায়? ফেসবুকে, ইউটিউবে। ছোট করেই এরা আনন্দ পাবে। আসলে ছোট করতে করতে তারা যে কোন কুয়োর মধ্যে পৌঁছে গেছে তারা বুঝতেই পারছে না। জল বন্ধ, আকাশ যদি বন্ধ হয়ে যায় তারপর কি হবে? আকাশ সীমা বন্ধ করে দেবো, কিচ্ছু এসে যাবে না ভারতের। চিন্তা করে দেখুন তো একবার, পশ্চিমবঙ্গের উপর থেকে এবং আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই 4টে রাজ্যের উপর থেকে আপনাদের যদি বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট, কি করবেন? জল বন্ধ করে দেওয়া হয়। গত বছর তো ত্রিপুরা থেকে অটো লক গেট খুলে গেছিলো বলে ফেনী নদী থেকে প্রচুর জল এসে ওখানে বন্যা হয়ে গেছিলো। যদি এবার ত্রিপুরার লাইনটাকে ঘুরিয়ে আমরা মিজোরামের দিকে পাঠিয়ে দিই, বা উপরে যাবে না, অন্য লাইন ঘুরিয়ে আমরা কোনোভাবে রাখাইন অঞ্চলের দিকে আমরা পাঠিয়ে দিই, তখন ফেনী নদীর জল শুকিয়ে গেলে চট্টগ্রাম সহ এদিকে বাদিকেও প্রচুর আছে, দ্বীপগুলো রয়েছে, মনপুরা, ওদিকে ভোলা, এদিকে বরিশাল, সেসব জায়গায় চাষাবাদ কি হবে? হবে না। শুকিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের আছে, কিন্তু ভারত দেখায় না। কিন্তু আপনাদের শুকিয়ে দেওয়ার কেন? কোনো কিছু করার ক্ষমতা নেই, আপনারা দেখান কোথায় বলুন তো? ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আপনারা হচ্ছেন বাঘ। আসলে আপনাদের বোঝা উচিত যে কখনোই যে ক্ষমতায় আছে বা যার উপরে ভিত্তি করে আমরা রয়েছি তাদের সঙ্গে পায়ে পা মারিয়ে ঝগড়া করা উচিত নয়। ঝগড়া করতে 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 এমন পজিশনে চলে গেছেন যে এবার ভারতবর্ষ আর সহ্য করছে না। আমরা হয়তো ভারতবর্ষের সাধারণ মানুষরা হয়তো তাও সহ্য করে নেবো, যে চলো বলছে বলুক, কোনো ব্যাপার না, যে বলছে তাকে আমরা ফেসবুক, ইউটিউবে একেবারে অ্যাভয়েড করে দিলাম, আমরা সোশ্যাল মিডিয়া তাকে বয়কট করলাম। কিন্তু ভারত সরকার এখন আর কিন্তু সেরকম নেই। ভারত সরকার পুরো বিষয়টা গম্ভীরভাবে নেয়। কেন বলুন তো? তার কারণ তারাও নজর রাখে যে ভারতবর্ষের সাধারণ মানুষ কি বলছে, আর ভারতবর্ষের সাধারণ মানুষরা বাংলাদেশকে ভালো চোখে দেখছে না। আর যেহেতু বাংলাদেশের উপরে এই সাধারণ মানুষ এতটা ক্ষিপ্ত ভারতবর্ষের, তাই আমাদের গভর্নমেন্ট ওটাই করতে বাধ্য।